আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি আপনাদের এমন একটা গল্প শোনাতে চলেছি যা শোনার পরে আপনি লিটারালি নিজের কানকেও বিশ্বাস করতে পারবেন না। কারণ একজন সাধারণ মানুষ যার কাছে একবেলা খাওয়ারও টাকা ছিল না, সে কিভাবে পুরো দুনিয়াকে বোকা বানিয়ে বিলিয়ন ডলারের মালিক হয়ে যায় সেটাই আজকে দেখতে চলেছেন। আপনি হয়তো ভেবেছেন যে এটা আর 10টা সাধারণ ক্রাইম স্টোরির মতোই হবে, কিন্তু না। গল্পের শেষে যখন সবথেকে বড় সত্যটা আপনার সামনে আসবে তখন গ্যারান্টি দিচ্ছি আপনার পায়ের নিচ থেকে একেবারে মাটি সরে যাবে। তো গল্পটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আসল চমকটা একেবারে শেষেই রয়েছে। তো গল্পের শুরুতে আমরা একটা অন্ধকার জেলখানার ভেতরে লিম্যান নামের একজন লোককে বসে থাকতে দেখতে পাই। তার সামনে একটা কাগজের টুকরো রয়েছে আর সে নিজের হাতে খুবই নিখুঁতভাবে একটা নকল স্ট্যাম্প তৈরি করছে। এই লি কোনো সাধারণ কয়েদি নয়, বরং সে খুবই দক্ষ একজন আর্টিস্ট ছিল। সে জেলের ভেতর থেকে কাউকে একটা চিঠি পাঠাতে চায়, কিন্তু সমস্যাটা হলো চিঠি পাঠানোর জন্য জেলের পোস্টম্যানকে $10 ঘুষ দিতে হবে, আর লির কাছে তো একটা টাকাও নেই। এই জন্য সে তার অসাধারণ স্কিল ব্যবহার করে নিজের হাতে একটা নকল স্ট্যাম্প বানিয়ে ফেলে। আর এই স্ট্যাম্পটা এতটাই নিখুঁত ছিল যে কেউ চাইলেই আসল আর নকলের মাঝে কোনো পার্থক্য ধরতেও পারতো না। তো এরপর যখন পোস্টম্যান সেখানে আসে আর লি তাকে চিঠিটা দিতে চায়, কিন্তু পোস্টম্যান যথারীতি $10 দাবি করে বসে। কিন্তু সেই মুহূর্তে সামনের সেলেবন্দি একজন বয়স্ক কয়েদি হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ার নাটক করে চিৎকার করতে শুরু করে। এর কারণে পোস্টম্যানের মনোযোগ অন্যদিকে চলে যায়, আর লি এই সুযোগের ফায়দা নিয়ে নিজের চিঠিটা চুপচাপ তার ব্যাগের ভেতরে ফেলে দেয়। তো এখন এই চিঠিটা সে কাকে পাঠাচ্ছে আর কেনই বা পাঠাচ্ছে সেটা আমরা মুভির শেষ দিকে জানতে পারবো। এদিকে কিছুক্ষণ পরে পুলিশ এসে লিকে জেল থেকে বের করে নিয়ে যায়, আর এখানে আমরা জানতে পারি যে লি এতদিন থাইল্যান্ডের একটা জেলখানায় বন্দি ছিল, আর এখন হংকংয়ের পুলিশ ইন্সপেক্টর হো তাকে নিজের কাস্টাডিতে নিয়ে এসেছে। ইন্সপেক্টর হো তাকে ইন্টারোগেশন রুমে বসিয়ে এক এক করে তার বিরুদ্ধে থাকা সকল চার্জগুলো পড়ে শোনাতে শুরু করে। তার উপরে প্রথম অভিযোগ হলো নকল নোট বানানো। এছাড়াও 2 বছর আগে কানাডার একটা হাইওয়েতে সেন্ট্রাল ব্যাংকের একটা গাড়িতে সে হামলাও করেছিল। সেখানে প্রায় 7 জন গার্ডের প্রাণ চলে যায়। শুধু তাই নয়, এরপর শহরে আরও অনেকগুলো অ্যাটাক করা হয়। পুলিশের সন্দেহ ছিল যে এই সব কিছুর পেছনে একটা ইন্টারন্যাশনাল গ্যাংয়ের হাত রয়েছে, আর লির উপরে এই সকল ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগ রয়েছে। কিন্তু লি বরাবরের মতোই সমস্ত অভিযোগ অস্বীকার করে। সে বারবার একটাই কথা বলে যে এই সব কিছুর মাস্টারমাইন্ড হলো পেইন্টার নামের অনেক বড় একজন মাফিয়া। যদিও এই পেইন্টারের আসল নাম কি বা তাকে কোথায় পাওয়া যাবে সেই ব্যাপারে সে কোনো তথ্যই দিতে পারে না। তাই আজও ইন্সপেক্টর হোয়ের সামনে পেইন্টারের ব্যাপারে তার মুখ থেকে কাজের কোনো কথাই বের হয় না, বরং তার চেহারায় এক ভয়ঙ্কর আতঙ্ক দেখতে পাওয়া যায়। আর সে কাঁদতে কাঁদতে বলে, পেইন্টার আমাকে খুঁজে বের করে মেরে ফেলবে স্যার, তাই আমাকে যত দ্রুত সম্ভব আবারও জেলখানাতে পাঠিয়ে দিন। এরপর পুলিশ তার ব্লাড আর চুলের স্যাম্পল কালেক্ট করে ক্রাইম স্পটে পাওয়া ডিএনএর সঙ্গে ম্যাচ করে, আর দেখতে পায় যে রেজাল্টে প্রত্যেকটা স্যাম্পল লিয়ের সঙ্গে পুরোপুরি ম্যাচ হয়ে যায়। এর মানে হলো তার অপরাধ এখন দিনের আলোর মতো পরিষ্কার। পুলিশ আবারও তাকে সত্যটা স্বীকার করার জন্য প্রেশার দিতে শুরু করে, কিন্তু প্রতিবারের মতো এবারও লি সব কিছু মানতে অস্বীকার করে দেয়। ঠিক এমন সময় পুলিশ স্টেশনের বাইরে ইউএন নামের একজন মেয়ে অপেক্ষা করছিল। সে তার লয়ারকে সাথে করে এনেছে যাতে করে লির জামিন করানো যায়, কিন্তু পুলিশ তাকে সরাসরি মানা করে দিয়ে বলে যে লি অনেকগুলো বড় কেসের খুবই গুরুত্বপূর্ণ একজন সাক্ষী, তাই ওর জামিন কোনোভাবেই সম্ভব নয়। তবে পুলিশ অফিসার একটা শর্ত দেয়। সে বলে যে যদি লি পেইন্টারের আসল পরিচয় আমাদেরকে বলে দেয় তাহলে আমি জামিনের ব্যাপারে একবার ভেবে দেখব। আর তখন ইউএন নিজে লিয়ের কাছে গিয়ে তাকে অনুরোধ করে বলে যে লি, প্লিজ তুমি সবকিছু সত্যি সত্যি বলে দাও। আর লি ঠিক তখনই নিজের মুখ খোলে আর অতীতের সেই ঘটনাগুলো বলা শুরু করে দেয়। এবার সিন কাট হয়ে বেশ কয়েক বছর আগের সময় চলে যায়। এখানে আমরা লি আর ইউএনকে প্রথমবারের মতো দেখতে পাই। তারা দুজনে আর্টিস্ট ছিল আর দুজনে খুবই অসাধারণ পেইন্টিং বানাতে পারত। শিল্পের মাধ্যমে তারা ধীরে ধীরে একে অপরের কাছাকাছি চলে আসে আর তাদের মাঝে ভালোবাসা তৈরি হয়ে যায়। কিন্তু তাদের দুজনের মধ্যে অনেক বড় একটা পার্থক্য আছে। এখানে ইউএন একজন ক্রিয়েটিভ আর্টিস্ট যে কিনা নিজের ইউনিক স্টাইলে অরিজিনাল পেইন্টিং বানায়,
আর অন্যদিকে লি কোনো অরিজিনাল কাজই করে না, সে শুধুমাত্র বিখ্যাত আর্টিস্টদের পেন্টিং হুবহু কপি করে ফেলে। আর তার কপি করার দক্ষতা সত্যি অসাধারণ ছিল। কিন্তু সমস্যাটা হলো এই ডুপ্লিকেট পেন্টিংগুলোর প্রতি কারো কোনো ইন্টারেস্ট ছিলই না। আর এই কপি করার সক্ষমতাটাই সামনে গিয়ে তাকে এক ভয়ঙ্কর রাস্তার দিকে নিয়ে যায়। তো এখানে একদিন লুক নামের একজন আর্ট গ্যালারির মালিক তাদের পেন্টিংগুলো দেখতে চলে আসে। সে ইউএনের কাজ দেখে অনেক ইমপ্রেস হয়ে যায় আর তার সমস্ত পেন্টিংগুলো কিনে নিতে চায়। কিন্তু তার কাছে লিয়ের পেন্টিং একেবারেই পছন্দ হয় না, কারণ সেগুলো অন্যজনদের কাজের কপি ছিল। লুক সেগুলো নিজের এক্সিবিশনে রাখতে সোজা মানা করে দেয়। তখন ইউএন জোর দিয়ে বলে যে হয় আপনাকে সকল পেন্টিং একসঙ্গে কিনতে হবে, না হয় আমি একটাও বিক্রি করব না। তো লুক এখান থেকে চলে যাবার পরে লি ইউএনকে বলে, তুমি আমার চিন্তা করো না, আমার সব পেন্টিং টোকিওর এক লোক আগেই কিনে নিয়েছে। কিন্তু কিছুক্ষণ পরে ইউএন বুঝতে পারে যে লি আসলে তাকে সান্ত্বনা দেবার জন্য মিথ্যে কথা বলছে, কারণ তার একটা পেন্টিংও বিক্রি হয়নি। আসলে লি চাইতো যে তার কারণে যেন ইউএনের ক্যারিয়ারের কোনো ক্ষতি না হয়। তো যাই হোক, এক্সিবিশনের দিন ইউএন নিজের পেন্টিংগুলোর পাশে চুপচাপ লিয়ের একটা পেন্টিং রেখে দেয়। সবাই লিয়ের কাজের খুবই প্রশংসা করে, কিন্তু ঠিক তখনই একজন লোক এসে লিয়ের পেন্টিং নিয়ে মজা করতে শুরু করে। আর তার এই ব্যবহার দেখে ইউএন এতটাই রেগে ওঠে যে সে লোকটার গায়ে পানি ছুঁড়ে মারে। যদিও এক্সিবিশন শেষ হবার পরে লি নিজে গিয়ে ওই লোকটার কাছে ক্ষমা চেয়ে নেয়। তখন লোকটা হাসতে হাসতে বলে যে আরে আমি তো এমনি মজা করছিলাম যাতে তুমি আমার সঙ্গে একা একা দেখা করতে আসো, কারণ পুরো এক্সিবিশন থেকে আমি যে পেন্টিংটা কিনেছি সেটা তো তোমারই বানানো। এরপর একটা রেস্টুরেন্টে বসে তারা অনেকক্ষণ ধরে কথা বলে, আর ওই লোকটা নিজের পরিচয় দেয় পেইন্টার হিসেবে। হ্যাঁ বন্ধুরা, এটাই হলো সেই পেইন্টার যার নাম লি বারবার পুলিশকে বলছিল। পেইন্টার লিয়ের অনেক প্রশংসা করে আর বলে যে কোনো ছবিকে এইভাবে কপি করা কোনো ছোটোখাটো ব্যাপার নয়, তোমার এই ট্যালেন্ট আমার অনেক কাজে আসবে। তো এখন পরদিন লি পেইন্টারের সঙ্গে দেখা করে আর তাকে বলে যে আমি তোমার যে কোনো অফার মানতে রাজি রয়েছি। পেইন্টার হাসতে হাসতে তাকে নিজের টিমে ওয়েলকাম জানায়, কিন্তু লিকে যে কাজটা করতে হবে সেটা শুনে তার পায়ের নিচ থেকে রীতিমতো মাটি সরে যায়। কারণ পেইন্টার তার সামনে একটা ডলার ধরিয়ে দিয়ে বলে তোমাকে ঠিক এই নোটটা হুবহু তৈরি করতে হবে, যার মানে হলো সে লিকে সরাসরি জাল নোট বানানোর অফার দিচ্ছে। লি সাথে সাথে খুবই রেগে যায় আর তার প্রপোজালটা রিজেক্ট করে দেয়। তখন পেইন্টার লিকে বলে যে আমার আসল নাম সেং, গত 3 জেনারেশন ধরে আমরা জাল নোট ছাপানোর বিজনেস করছি, কিন্তু আজ পর্যন্ত কাউকে জেলে যেতে হয়নি, কারণ আমি এইসব কাজ খুবই সাবধানে করি। তো এখন প্রশ্ন হলো যে লি কি শেষ পর্যন্ত এই ভয়ঙ্কর অফারে রাজি হয়? তো যাই হোক, এখন পেইন্টার লিকে বোঝাতে শুরু করে যে এই যে নতুন নতুন ডলার ছাপানো হয়েছে এর ভেতরের ছবি অক্ষরের প্যাটার্ন এতটাই কমপ্লিকেটেড যে হাই কোয়ালিটির দামি প্রিন্টারও এটাকে ঠিকঠাক প্রিন্ট করতে পারে না। তাই এই কাজটাকে করার জন্য তোমার হাতের ওই অসাধারণ স্কিলটা দরকার হবে। তাই লিয়ের কাজ দেখেই পেইন্টার তাকে এই অফারে রাজি করাতে চায়। লি প্রথমে তো মানা করে দেয়, কিন্তু নিজের খারাপ আর্থিক অবস্থার কথা ভেবে শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। ওই সময় ইউএন একটা এক্সিবিশনের জন্য আমেরিকাতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এই জন্য লি তাকে কিছু না জানিয়ে চুপচাপ সেখান থেকে বেরিয়ে আসে। এদিকে পেইন্টার তাকে প্লেনে করে কানাডাতে নিয়ে যায়, যেখানে সে লিকে নিজের পুরো টিমের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। এই টিমে জাল নোট বানানোর 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন কিছু ওস্তাদ লোক রয়েছে। সবাই কোনো না কোনো কাজে একেবারে এক্সপার্ট। তারা সবাই মিলে জাল নোট বানানোর একটা বড় প্ল্যান তৈরি করে বসে। আর এখানেই আমরা বুঝতে পারি যে আমেরিকান ডলার কপি করা কোনো বাচ্চাদের খেলা নয়, কারণ প্রত্যেকটা ইউএস ডলারে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের একটা ছবি রয়েছে, আর এই ছবিটা অনেকগুলো সূক্ষ্ম লেয়ারের মাধ্যমে বানানো হয়। ফ্র্যাঙ্কলিনের কলারে খুবই ছোট ছোট অক্ষরে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা লেখা রয়েছে। এখন নতুন নোটগুলোতে আমেরিকান সরকার আরও বেশ কিছু সিকিউরিটি লেয়ার যোগ করে দিয়েছে, যার কারণে সূক্ষ্ম পেন্টিং বা অ্যাডভান্স প্রিন্ট ছাড়া এই নোট কপি করা একেবারে অসম্ভব। শুধু তাই নয়, নোট তৈরিতে একটা বিশেষ কালির ব্যবহার করা হয়েছে, যা এক পাশ থেকে দেখলে পার্পল মনে হয় আর অন্য পাশ থেকে দেখলে গোল্ডেন দেখায়। এই জিনিসটাকে ময়ার ইফেক্ট বলা হয়, অর্থাৎ কালির ভেতরে একটা কালার চেঞ্জিং ইফেক্ট রয়েছে। এর মানে হলো যে এই নোট বানানোর জন্য তাদেরকে আসল কাগজ আর এই বিশেষ কালি দুটোই জোগাড় করতে হবে।
এখন পেইন্টারের পুরো টিম এই সমস্যাগুলোর সমাধানের জন্য বুদ্ধি কাটাতে শুরু করে। তাদের সামনে সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল জলছাপ বা ওয়াটারমার্ক লাগানোর কাজটা। এই জন্য তারা পুরনো চাইনিজ আর্টিস্টদের টেকনিক ফলো করে 3টে আলাদা আলাদা লেয়ারে পেইন্ট করার একটা প্ল্যান বানায়। এরপর মাঝখানের লেয়ারে খুবই নিখুঁতভাবে ওয়াটারমার্ক সেট করা যায়, আর এই পুরো কাজটা লিকে নিজের হাতেই শেষ করতে হবে। তো এখন মেইন কাজ শুরু করার আগে লি কিছু প্র্যাকটিস নোট তৈরি করে ফেলে, আর সে এতটাই নিখুঁতভাবে নোট ড্র করে যে টিমের সবাই তার কাজ দেখে পুরোপুরি অবাক হয়ে যায়। তো যাই হোক, এভাবেই কিছুদিন প্র্যাকটিস করার পরে তারা হঠাৎ করে ইস্টার্ন ইউরোপে চলে যায়। সেখানে একটা নিলামে পুরনো ব্যাংক নোট ছাপানোর একটা মেশিন বিক্রি হচ্ছিল, আর তারা সেটা কিনে ফেলে। তো এখন প্রশ্ন আসে যে আসল ব্যাংক নোটের মতো কাগজ কোথা থেকে আসবে? তখন পেইন্টার একটা দারুণ তথ্য দেয়। সে সবাইকে বলে যে ইউএস সরকার যে কাগজ দিয়ে নোট ছাপায় ঠিক একই কোয়ালিটির কাগজ দিয়ে তারা টেলিফোন ডিরেক্টরিও তৈরি করে। ব্যাস, এই কথা শোনার সাথে সাথেই তারা ডিরেক্টরির ছাপাখানাতে গিয়ে মালিকের সাথে সরাসরি 500 টন কাগজের একটা ডিল করে ফেলে। আর এখন এই কাগজগুলো নিয়ে লিয়ের ডিজাইন অনুযায়ী জাল নোট ছাপানোর কাজ শুরু করে দেয়। নিলাম থেকে কেনা ওই বিশাল মেশিনে নোটের পর নোট ছাপা হতে শুরু করে, আর এই নোটগুলো দেখতে একেবারে আসল নোটের মতোই মনে হচ্ছিল। কিন্তু এখানেও একটা বড় সমস্যা এখনও বাকি ছিল, আর সেটা হলো কালার চেঞ্জিং ময়ার ইফেক্ট। এই জন্য সেই বিশেষ কালিটা দরকার যেটা শুধুমাত্র সরকারি অফিসে পাওয়া যায়, আর ওই কালিটা জোগাড় করার জন্য পেইন্টারের একটা ভয়ঙ্কর প্ল্যান বানাতে হয়। তো যাই হোক, পেইন্টার তার টিম নিয়ে সেন্ট্রাল ব্যাংকের একটা গাড়ির উপরে সরাসরি হামলা করে বসে, আর ওই গাড়িতে কালার চেঞ্জিং কালির অনেকগুলো ব্যারেল ছিল, আর ওই পেইন্টার সবগুলো কালি লুট করতে চলে আসে। এখানে না চাইতেও লিকে এই কাজে তার সঙ্গে যেতে হয়। আর এখন গাড়ি ছিনতাই করার চেষ্টার সময় গার্ডেরা তাদের উপরে গুলি চালাতে শুরু করে, আর তার জবাবে পেইন্টারের গ্যাংও পাল্টা হামলা করে বসে। আর এই ভয়ানক গোলাগুলির মাঝে বেচারা লি খুবই বাজেভাবে ফেঁসে যায়। আর তখনই একজন গার্ড হঠাৎ করে লিয়ের দিকে বন্দুক তাক করে ধরে, কিন্তু ঠিক সেই মুহূর্তেই পেইন্টার এসে ওই গার্ডকে গুলি করে মেরে ফেলে। তো এরপর পেইন্টার বোমা ছুঁড়ে দূরে একটা গাড়িকে উড়িয়ে দেয়, যার কারণে বাকি গার্ডেরাও মারা যায়। তারপর তারা কালির ব্যারেলগুলো লুট করে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু এত সব কিছুর মাঝেও প্রথমবারের মতো পেইন্টারের এমন হিংস্র রূপ দেখে লিয়ের ভেতরটা একেবারে কেঁপে ওঠে। এতদিন সে ভয় ভয় নিয়ে জাল নোট বানালেও সে কখনোই ভাবেনি যে তাকে রক্তপাত বা খুনোখুনির সাথে জড়াতে হবে। কিন্তু এখন সে এমন একটা কাদায় ফেসে গেছে যেখান থেকে বাইরে বের হবার কোনো রাস্তাই ছিল না। এদিকে ময়ার ইফেক্টওয়ালা কালি আনার পরে তারা সেটা প্রিন্টারে লাগিয়ে আবারও নোট চাপাতে শুরু করে দেয়। আর এখন যেই নোটগুলো বাইরে বেরিয়ে আসে তার প্রত্যেকটাতেই আসল নোটের মতো কালার চেঞ্জিং ইফেক্ট দেখা যায়। এই দৃশ্য দেখে তো পুরো টিম খুশিতে লাফাতে শুরু করে, কারণ তারা এমন কিছু একটা বানিয়ে ফেলেছে যাকে আসল নোট থেকে আলাদা করা একেবারে অসম্ভব হয়ে গেছে। কিন্তু লি ভেতরে ভেতরে খুব বেশি অপরাধ বোধে ভুগতে শুরু করে। সে পেইন্টারকে জিজ্ঞাসা করে, যখন এই কালি শেষ হয়ে যাবে তখন কি আবারও মানুষকে মেরে কালি চুরি করতে হবে? এর চেয়ে বরং আমরা নিজেরাই এই কালিটা বানানোর চেষ্টা করে দেখি। কিন্তু পেইন্টার তার বলা কথায় তাকে জোরে ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। তো এখন পেইন্টারের নির্দেশে তার লোকেরা সুটকেসে ভরে জাল নোটগুলো আলাদা আলাদা দেশে পাচার করতে শুরু করে দেয়, আর এভাবেই তাদের জাল নোটের সাম্রাজ্য দিন দিন বেড়ে যেতে থাকে। কিন্তু পুলিশ আগেই তাদের এইসব কাজের খবর পেয়ে গিয়েছিল, আর এই কেসের ইনভেস্টিগেশনের দায়িত্ব দেয়া হয়েছিল ইন্সপেক্টর লি নামের একজন আন্ডারকভার পুলিশ অফিসারকে। এই আন্ডারকভার অফিসার লি ইন্সপেক্টর হোয়ের সঙ্গে মিলে পেইন্টারের গ্যাংয়ের মুভমেন্টগুলো ফলো করতে শুরু করে। এরপর একজন ক্রেতার বেশে তারা সরাসরি গ্যাং মেম্বারদের সঙ্গে দেখাও করতে চলে যায়, আর এখানেই পেইন্টারের লোকেরা সমুদ্রের মাঝখানে একটা নৌকায় পার্টি করছিল। যদিও পেইন্টার আর লি ম্যান সেখানে উপস্থিত ছিল না। অফিসার লি সেখান থেকে সব কিছু অবজার্ভ করে আর তারপর বাইরে বেরিয়ে আসে, কিন্তু পেইন্টার আসল খেলা তো এখনো খেলেইনি। পেইন্টার জেনারেল না নামের তার একজন পুরনো ক্লায়েন্টের সঙ্গে মিটিং ফিক্স করে, আর পরদিন সে লি ম্যানকে সাথে করে নিয়ে জেনারেলের বাড়ির দিকে রওনা হয়।
তো পথিমধ্যেই লিম্যান পেইন্টারের সঙ্গে একটা ইম্পর্ট্যান্ট কথা বলে। সে বলে, আমি একটা বিশেষ ধরনের প্রিন্টিং টেকনিকের কথা জানি যেটা দিয়ে ময়ার ইফেক্ট তৈরি করা যাবে। এর মানে হলো এই কালি দিয়ে ডলার বিলে দুটো আলাদা আলাদা অ্যাঙ্গেল থেকে দুই রঙের ইফেক্ট আনা যাবে, আর এর জন্য কাউকে মারতেও হবে না। পেইন্টার তার এই আইডিয়া শুনে অনেক খুশি হয়ে যায় আর তাকে কথা দেয় যে আমি তোমার নামে একটা রিসোর্ট কিনে দেব যেখানে তুমি ইউএনের সঙ্গে নিজের বাকি জীবন আরামে কাটাতে পারবে। কিন্তু তখনই পেইন্টারের হঠাৎ করে লিম্যানের হাতে একটা বোমার রিমোট ধরিয়ে দেয় আর বলে যে আমার ইশারা পেলে তোমাকে এই বোমার বাটনটা চাপতে হবে। এদিকে জেনারেল বাড়িতে পৌঁছানোর পরে মিটিং নর্মালভাবেই শুরু হয়। জেনারেল পেইন্টারকে ভালো দামে নকল নোট কেনার অফারও দেয় আর বলে যে 6 মাসের জন্য তোমাকে পুরো গ্যাং নিয়ে আমার এখানে শিফট হয়ে যেতে হবে, আর আমার লোকগুলোকেও তোমার মতো পারফেক্ট নকল নোট বানানো শিখিয়ে দিতে হবে। এরপর জেনারেল হাসতে হাসতে বলে যে যদি তোমার বাবা বেঁচে থাকতো তাহলে সে এই ডিলের জন্য সাথে সাথে রাজি হয়ে যেত। এই কথা শোনার সাথে সাথে পেইন্টারের চেহারার হাবভাব ভয়ঙ্করভাবে বদলে যায়। সে ধীরে ধীরে চেয়ার থেকে উঠে জেনারেলের কাছে যায় আর তার কানে ফিস ফিস করে বলে যে 7 বছর আগে তুমি আমার বাবাকে খুন করেছিলে। এই কথা শুনে জেনারেল বুঝতে পারে যে পেইন্টার এখানে বিজনেস করতে নয় বরং বদলা নিতে এসেছে। পেইন্টার নিজের শার্ট খুলে দেখায় যে তার পুরো শরীরে বোমা বাঁধা রয়েছে। এরপর সে চিৎকার করে লিম্যানকে রিমোটের বাটন চাপতে বলে, কিন্তু ভয়ে থরথর করে কাঁপতে থাকা লিম্যান নিজের হাত পর্যন্ত নড়াতে পারে না। পেইন্টার আরও জোরে ধমক দিলে লিম্যানের হাত থেকে রিমোটটা মাটিতে পড়ে যায় আর পড়ার সাথে সাথে তার সুইচটা চাপা পড়ে যায়। কিন্তু ধামাকাটা পেইন্টারের শরীরে বাঁধা বোমা থেকে হয় না, কারণ সেগুলো তো ছিল নকল। আসলে ব্লাস্টটা বাইরে পার্ক করে রাখা পেইন্টারের গাড়িতে হয়। মানে আর কি বলবো, এই লোক নিজের গাড়িতে পুরো এক গাদা বোমা নিয়ে ঘুরছিল। তো যাই হোক, বোমার জোরদার ধাক্কায় জেনারেলের অনেক লোকজন সেখানে মারা যায় আর বাকি লোকগুলো দৌড়ে চলে আসে আর পেইন্টারের উপরে গুলি চালাতে শুরু করে। কিন্তু পেইন্টার 2 হাতে 2টো পিস্তল নিয়ে এমন স্টাইলে গুলি চালায় যে একের পর এক লোকেরা সব মাটিতে লুটিয়ে পড়তে থাকে। কিন্তু এটা তো কেবল শুরু ছিল, কারণ জেনারেল নিজেও কোনো কাঁচা খেলোয়াড় ছিল না। তবে পেইন্টার জেনারেলের জন্য আগে থেকে ব্যবস্থা করে রেখেছিল, কারণ তার একজন সঙ্গী দূরের জঙ্গল থেকে এক নাগারে রকেট লঞ্চার ফায়ার করতে শুরু করে দেয়। আর রকেট লঞ্চারের হামলায় সেখানকার সব কিছু উড়ে যেতে থাকে আর পুরো এলাকা একেবারে আগুনের শিখায় ঘিরে যায়। চারপাশে ধোঁয়া আর ধ্বংসস্তূপের মাঝে পেইন্টার 2টো রাইফেল নিয়ে আরও অনেক লোককে শেষ করে দেয়। আর তারপর পেইন্টারের আরও কিছু সঙ্গী গাড়ি নিয়ে সেখানে চলে আসে আর জেনারেলের লোকেদেরকে পিষে মারতে শুরু করে। এরই মাঝে জেনারেলের কিছু লোকেরা জঙ্গলের ভেতরে ঢুকে রকেট লঞ্চার চালানো সেই লোকটাকে মেরে ফেলে। আর এই সব কিছুর মাঝে বেচারা লিম্যান একটা কোনায় লুকিয়ে নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করতে থাকে। তো এই গোলাগুলি বেশ অনেকক্ষণ ধরে চলতে দেখা যায়। আর শেষমেশ জেনারেল নিজে একটা আর্মড গাড়ি নিয়ে চলে আসে আর পেইন্টারের উপরে সরাসরি ফায়ারিং শুরু করে দেয়। কিন্তু পেইন্টার একেবারে মাথা নষ্ট স্টাইলে লাফিয়ে তার উপরে গুলি চালায় আর গাড়ির একেবারে সঠিক জায়গাতে নিশানা করে পুরো গাড়িটাকেই উল্টে দেয়। আর এইভাবে সে জেনারেলকেও একেবারে শেষ করে ফেলে। তবে এই লড়াইয়ের সময় সাউচিং নামের একটা মেয়ে, যে কিনা জেনারেলের জন্য কাজ করত, তার শরীরে আগুন লেগে যায়। লিম্যান দৌড়ে ছুটে যায় আর সেই আগুন নিভিয়ে দেয়, কিন্তু ততক্ষণে তার চেহারা খুবই বাজেভাবে ঝলসে গিয়েছিল। তো এখন ফেরার পথে পেইন্টার তাকে হাসপাতালে নিয়ে যায় আর তারপর ধামাকা করে জেনারেলের পুরো আস্তানা একেবারে মাটির সাথে মিশিয়ে দেয়। তো এখন প্রায় 1 মাস পরে সাউচিং ধীরে ধীরে নিজের আঘাত থেকে সুস্থ হতে শুরু করে। পেইন্টার তাকে একটা নতুন আইডিয়ার পাসপোর্ট দেয় যার উপরে তার নাম ইউএন লেখা ছিল। এটা দেখে লিম্যানের খুবই রাগ ওঠে, কারণ ইউএন তার প্রেমিকার নাম ছিল, কিন্তু পেইন্টার তার কথার কোনো পাত্তাই দেয় না। তো এভাবেই নতুন পরিচয়ের সাথে সাউচিং পেইন্টারের গ্যাংয়ে যোগ দেয় আর তারপর ধীরে ধীরে লিম্যানের প্রতি অ্যাট্রাক্ট হতে শুরু করে, যদিও লিম্যান এইসব ব্যাপারে তেমন একটা পাত্তা দিচ্ছিল না। তো এরই মাঝে একদিন তারা সবাই মিলে ইউএনের আর্ট শো দেখতে চলে যায়। সেখানে পেইন্টার লিম্যানকে বলে যে আমি তোমার জন্য রিসোর্টের ব্যবস্থা করে দিয়েছি, এখন তুমি ইউএনের সঙ্গে সুখে শান্তিতে নিজের জীবন কাটতে পারবে। কিন্তু লিম্যান মন খারাপ করে বলে যে ইউএনকে একজন ক্রিমিনালের কেনা রিসোর্টে থাকতে পছন্দ করবে। ঠিক তখনই তারা জানতে পারে যে ইউএন ওই আর্ট গ্যালারির মালিক লুককে বিয়ে করতে যাচ্ছে। আসলে লিম্যান বেশ অনেক দিন ধরে ইউএনের সাথে কোনো কন্ট্রাক্ট রাখেনি, যার কারণে ইউএন তার জন্য আর অপেক্ষা করেনি।
আর সে লুকের সঙ্গে রিলেশনশিপে জড়িয়ে গেছে। আর এই খবরটা জানার পরে লিম্যান চুপচাপ গ্যালারি থেকে বাইরে বেরিয়ে আসে আর পেইন্টারকে বলে যে আমি আর সাউচিং এখন এই গ্যাং ছাড়তে চাই। পেইন্টার খুবই বাজেভাবে রেগে গিয়ে তাকে গালি দেয় আর বলে যে কালি বানানোর কাজ শেষ করে তুমি এখান থেকে যেতে পারবে, তার আগে যাওয়ার চিন্তাও করো না। এদিকে ওই আন্ডারকভার অফিসার লি নিজের চেহারা বদলে সরাসরি পেইন্টারের সঙ্গে দেখা করতে চলে যায়, কিন্তু পেইন্টার আগে থেকেই তার উপরে সন্দেহ করছিল। সে খোঁজ খবর নিয়ে জানতে পারে যে আঙ্কেল ইয়াম নামের তার গ্যাংয়েরই এক মেম্বার একটা ঘড়ি কিনেছে, আর সেটা কেনার জন্য সে তাদের নিজেদের বানানো জাল নোটেরই ব্যবহার করেছে। অথচ পেইন্টারের গ্যাংয়ের একেবারে করা নিয়ম হলো যে কেউ নিজেদের জাল নোট দিয়ে কোনো কিছুই কিনতে পারবে না। এর মানে হলো ইয়াম নিয়ম ভেঙেছে, আর এই ভুলের কারণেই পুলিশ তাদের এই কাজের কথা জেনে গেছে। এই কারণে পেইন্টার ইয়ামকে শাস্তি দিতে চায়। ইয়াম তার সামনে পড়ে গিয়ে মাফ চাইতে শুরু করে আর নিজের স্ত্রী আর মেয়ের জীবনের ভিক্ষা চাইতে থাকে, কারণ পেইন্টারেরও আরও একটা ভয়ঙ্কর নিয়ম রয়েছে। যদি কেউ ভুল করে তাহলে তার সাথে সাথে তার পরিবারকেও শেষ করে দেয়া হয়। কিন্তু পেইন্টার ইয়ামের এই কান্নাকাটিতে একেবারে কান দেয় না, আর ঠান্ডা মাথায় সরাসরি তাকে গুলি করে দেয়। এই নির্মম খুন দেখে লিম্যান নিজেকে আর সামলাতে পারে না। সে সাথে সাথে পেইন্টারের উপরে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু পেইন্টার তার কানের পাশ দিয়ে আরও একটা গুলি চালিয়ে দেয় আর তার মুখে সজোরে একটা ঘুষি মেরে দেয়। এদিকে ইন্সপেক্টর লি আবারও ছদ্মবেশে পেইন্টারের সঙ্গে দেখা করতে চলে আসে, কিন্তু পেইন্টার তার সকল প্ল্যান আগে থেকেই জানতো। তাই কথা বলার মাঝে সে হঠাৎ করে লিম্যানকে বলে তুমি ইন্সপেক্টর লিকে গুলি করে দাও। কিন্তু এবার লিম্যান নিজের জায়গা থেকে নড়তেও পারছিল না, আর শেষমেশ পেইন্টার নিজেই ইন্সপেক্টর লিকে গুলি করে শেষ করে দেয়। এরপর সে লিম্যানের উপরে আরও বেশি রেগে যায় আর তার সামনে এমন কিছু একটা রিভিল করে যেটা শুনে লিম্যানের পুরো শরীর একেবারে ঠান্ডা হয়ে যায়। পেইন্টার দেখায় যে সে ইউএন আর তার হবু স্বামী লুককে এই মুহূর্তে বন্দি করে রেখেছে, অর্থাৎ এই লোকটা যেভাবেই হোক ইউএন আর লুককে কিডন্যাপ করে নিয়েছে শুধুমাত্র লিম্যানকে ব্ল্যাকমেল করার জন্য। পেইন্টার লিম্যানকে সরাসরি লুকের উপরে গুলি চালাতে বলে, কিন্তু লিম্যান এই কাজে একেবারে রাজি হয় না। সে উল্টে পেইন্টারের দিকে পিস্তল তাক করে ধরে। এরই মাঝে ট্রিগার চেপে যাওয়ায় এলোপাথারি গুলি চলতে শুরু করে, আর এই এলোপাথারি গুলির মাঝে একটা গুলি লেগে লুক সেখানে মারা যায়। এরপর পেইন্টার আর লিম্যানের মাঝে এক মারাত্মক গানফাইট শুরু হয়ে যায়, কিন্তু ঠিক সেই সময় সাউচিং এসে পেইন্টারের লোকগুলোকে একের পর এক শেষ করে দিতে শুরু করে। শেষমেশ লিম্যান সরাসরি পেইন্টারের বুকে গুলি করে তাকেও শেষ করে দেয়। এদিকে লিম্যান ইউএনকে বাঁচাতে চায়, কিন্তু সাউচিং ইউএনকে মেরে ফেলার হুমকি দিয়ে তাকে আটকে ফেলে। আসলে সাউচিং লিম্যানের প্রতি অনেক বেশি অ্যাট্রাক্ট হয়ে গিয়েছিল, আর সে চাইতো না যে ইউএন আবারও তার জীবনে ফিরে আসুক। তাই সে কোনো অবস্থাতেই ইউএনকে লিম্যানের কাছে যেতে দিতে চায় না। লিম্যানের কাছে আর কোনো রাস্তায় অবশিষ্ট ছিল না, তাই সে ইউএনকে সেখানেই ফেলে রেখে এখান থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়। এরপর সে টাকার ব্যাগ নিয়ে সে রিসোর্টে চলে যায়, যেটা পেইন্টার তার জন্য কিনেছিল। আর এখন পরদিন সকালে লিম্যান খবরের কাগজে পড়ে যে পুলিশ পেইন্টারের ডেড বডি খুঁজে পায়নি। তখন তার মাথায় একটাই খেয়াল আসে যে হয়তো পেইন্টার মারা যায়নি, আর সে ইউএনকে মেরে এইসব কিছুর বদলা নেবে। তাই লিম্যান ইউএনকে বাঁচানোর জন্য দ্রুত বেরিয়ে পড়ে, কিন্তু এরই মাঝে রাস্তায় পুলিশ এসে তাকে অ্যারেস্ট করে নেয়। অর্থাৎ এরপর যা কিছু হয় সেটা আমরা মুভির শুরুতে দেখেছিলাম। পুলিশ লিম্যানের সামনে শর্ত দেয় যদি সে পেইন্টারের ব্যাপারে সকল তথ্য দেয় তবেই তার জামিন হবে। আর যে ইউএনকে লিম্যান সেখানে ফেলে রেখে গিয়েছিল সেই ইউএনই তাকে বাঁচাতে এসেছিল, কারণ লিম্যান জেলখানা থেকে চিঠি লিখে তার কাছে ক্ষমা চেয়ে নিয়েছে। মনে আছে মুভির শুরুতে নকল স্ট্যাম্প লাগিয়ে চিঠি পাঠানোর সেই কথাটা? আসলে লিম্যান ওই চিঠিটা ইউএনকেই পাঠিয়েছিল। এদিকে ইউএনের পরামর্শে লিম্যান পেইন্টারের ব্যাপারে শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু পুলিশকে সত্য সত্য বলে দেয়। পুলিশ তাকে পেইন্টারের একটা স্কেচ বানাতে বলে, আর তারপর তার জামিনও হয়ে যায় এবং পুলিশ তাকে একটা হোটেলে নিয়ে গিয়ে ছেড়ে দেয়। সেখানে লিম্যান ইউএনের কাছে ক্ষমা চায়, আর তাদের মাঝে একটা রোমান্টিক মুহূর্ত কেটে যায়। ঠিক সেই সময় ইন্সপেক্টর হো পুলিশের পোশাক পরা একজন লোককে দেখতে পায়, যার চেহারা লিম্যানের বানানো পেইন্টারের স্কেচের সাথে হুবহু মিলে যায়। তবে এখানে মজার ব্যাপার হলো সেই লোকটা পুলিশের পোশাক পরে নিজেই পুলিশ স্টেশনের ভেতরে যাচ্ছিল। এই জন্য সে তার টিমকে সাথে করে নিয়ে তাকে সাথে সাথে অ্যারেস্ট করে নেয়। সবার মনে হয় যে দেশের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল অবশেষে ধরা পড়ে গেছে,
কিন্তু সেই লোকটা অবাক হয়ে চিৎকার করে বলে যে আমি ক্রিমিনাল কবে থেকে হলাম, আমি তো একজন সাধারণ পুলিশ কনস্টেবল। যখন সে নিজের আইডি কার্ড দেখায় তখন ইন্সপেক্টর হোয়ের মুখ একেবারে ফ্যাকাশে হয়ে যায়, কারণ সে বুঝে গিয়েছিল যে লিম্যান তাদের সবাইকে এতক্ষণ ধরে বোকা বানিয়েছে। কিন্তু বিশ্বাস করেন ভাই, আসল সত্যিটা এখনও বাকি রয়েছে, আর এতে এতটাই চমকে দেবার মতো যে আপনি একেবারে অবাক হয়ে যাবেন। তো আপনি কি এখনও বিষয়টা বুঝতে পারছেন যে এতক্ষণ ধরে যে ভয়ঙ্কর পেইন্টারের গল্প আমাদের শোনানো হচ্ছিল, সেই পেইন্টার আসলে অন্য কেউ নয়, বরং লিম্যান নিজেই ছিল। জাল নোট ডিজাইন করা থেকে শুরু করে সেন্ট্রাল ব্যাংকের গাড়ির উপরে হামলা করা এবং জেনারেলের আস্তানায় গণহত্যা চালানো পর্যন্ত এই সব কিছু সে একাই করেছিল। কিন্তু নিজেকে বাঁচানোর জন্য সে পুলিশের সামনে খুবই মাসুম সেজে পেইন্টার নামের একটা কাল্পনিক চরিত্র দাঁড় করিয়ে দেয়। আর যে বেচারা পুলিশ কনস্টেবলকে সে গ্রেফতার হবার সময় ডিউটিতে দেখেছিল, তারই চেহারা সে পেইন্টারের স্কেচ হিসেবে আঁকিয়ে দেয়। একবার ভেবে দেখুন, পুরো মুভি জুড়ে আমাদের এটা মনে হচ্ছিল যে লিম্যান একজন নিরীহ আর্টিস্ট যাকে কিনা জোর করে এই অপরাধে জড়ানো হয়েছে, অথচ সে নিজেই এই পুরো অপারেশনের আসল মাস্টারমাইন্ড ছিল। শুধু তাই নয়, এর চেয়েও ভয়ঙ্কর সত্যটা হলো চীন থেকে আসার পরে লিম্যানের সাথে ইউএনের কখনো দেখাই হয়নি। যে মেয়েটা তাকে বাঁচাতে পুলিশ স্টেশনে এসেছিল আর যার সাথে সে হোটেলে ছিল, সে আসলে ইউএন ছিল না, সে হলো সেই সাউচিং যাকে লিম্যান প্লাস্টিক সার্জারি করিয়ে ইউএনের চেহারা দিয়েছিল। আপনাদের হয়তো মনে থাকবে যে জেনারেলের আস্তানায় সেই যুদ্ধের সময় সাউচিংয়ের চেহারা কিন্তু ঝলসে গিয়েছিল। তো যাই হোক, ঠিক সেই ঘটনার পরে লিম্যান সাউচিংকে ইউএনের মতো বানিয়ে দেয়, কারণ সে আসল ইউএনকে কখনোই নিজের করে পায়নি। তাই সে সাউচিংকে ইউএনের মতো চেহারায় বানিয়ে নিজের কাছে রেখে দেয়। তো যাই হোক, পরদিন নকল ইউএন সেজে থাকা সাউচিং খুবই বাজেভাবে রেগে যায়। সে বুঝতে পারে যে লিম্যান তাকে সাউচিং হিসেবে কখনো ভালোই বাসেনি, সে তো শুধুমাত্র তার মাঝে ইউএনের চেহারা খুঁজেছে। এই রাগে সাউচিং আসল ইউএন আর তার প্রেমিক লুককে কিডন্যাপ করে নেয় আর লিম্যানকে বলে, যদি তুমি সত্যি আমাকে ভালোবাসো তবে এদেরকে শেষ করে দাও। তখন তাদের মাঝে এক মারাত্মক গান ফাইট শুরু হয়ে যায় আর সেই গোলাগুলির মাঝে লুক মারা যায়। এরপর যখন লিম্যান সেখান থেকে পালানোর চেষ্টা করে তখন পুলিশ তাকে ধরে ফেলে, কিন্তু সেখানে সাউচিং আবারও তাকে বাঁচাতে চলে আসে, কারণ লিম্যান জেলখানা থেকে চিঠি লিখে তার কাছে ক্ষমা চেয়েছিল। তো এখন এই পুরো সত্যটা জানার পরে ইন্সপেক্টর হো জলদি করে হোটেলের দিকে দৌড়ে ছুটে যায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ হোটেলের সকল গার্ডকে শেষ করে লিম্যান আর সাউচিং আগেই পালিয়ে গেছে। এখন তারা দুজন সমুদ্রের রাস্তা ধরে একটা বোটে বসে হংকং থেকে অনেক দূরে পালাতে শুরু করে দিয়েছে। কিন্তু তখনই সাউচিং হঠাৎ এমন একটা কথা বলে যা শুনে লিম্যানের হৃদয় একেবারে ভেঙে যায়। সাউচিং বলে যে আমি ইচ্ছে করে এই বোটটাকে গোল গোল ঘোরাচ্ছি, আর এখানে আসার আগে আমি এই বোটের নাম্বার পুলিশের কাছে দিয়ে এসেছি যাতে করে পুলিশ আমাদের সহজেই খুঁজে পায়। কিন্তু এখন এইসব কিছু করার কারণটা কি ছিল? কারণ সাউচিং বুঝে গিয়েছিল যে লিম্যান তাকে কখনোই ভালোবাসবে না, সে শুধুমাত্র তার চেহারায় থাকা ইউএনকে ভালোবাসে। মানে সাউচিং এখন লিম্যানের কাছ থেকে বদলা নিতে চায়। তখনই লিম্যান দেখতে পায় যে পুলিশ তাদেরকে চারপাশ থেকে ঘিরে ফেলেছে, তাই সে দ্রুত বোট চালিয়ে এখান থেকে পালাতে চায়, কিন্তু সাউচিং বোটে আগে থেকেই বিস্ফোরক লুকিয়ে রেখেছিল। সে ট্রিগার চেপে দেয় আর একটা জোরালো ধামাকার সাথে সাথে পুরো বোটটা আগুনের গোলায় পরিণত হয়ে যায়, আর শেষমেশ সেই আগুন তাদের দুজনকেই গিলে নেয়। লিম্যানের মৃত্যুর পরে ইন্সপেক্টর হো আসল ইউএনের কাছে চলে যায়। সে তাকে বলে, আমরা পেইন্টারকে চিনে ফেলেছি। এখন ইউএন তো জানতোই না যে লিম্যান আসল পেইন্টার ছিল, কারণ কিডন্যাপ হবার সময় তার চোখ কিন্তু বাঁধা ছিল। তখন ইন্সপেক্টর হো তাকে লিম্যানের ছবি দেখায় আর সে অবাক হয়ে বলে যে হ্যাঁ, আমি তো এই লোকটাকে চিনি, এ তো একসময় আমার প্রতিবেশী ছিল। এর মানে হলো লিম্যান আর ইউএনের মাঝে আসলে কখনো কোনো সম্পর্কই ছিল না। লিম্যানের ভালোবাসা আসলে পুরোপুরি একতরফা ছিল, আর সে কখনোই ইউএনকে নিজের মনের কথা বলেওনি। সে তার প্রতি এতটাই অবসেস ছিল যে ইউএনের মতো আর্টিস্ট সে নিজেও হতে চাইতো, কিন্তু তার মতো অরিজিনাল আর্টিস্ট হওয়া লিম্যানের সাধ্যের মধ্যে ছিল না। এই জন্যই সে নিজের কপি করার অসাধারণ স্কিলটা ব্যবহার করে একটা ভুল রাস্তা বেছে নেয়।
তার প্ল্যান ছিল যে অনেক অনেক টাকা আয় করে সে একদিন ইউএনের সামনে মাথা উঁচু করে দাঁড়াবে, কিন্তু তার সেই স্বপ্ন শেষমেশ ছাই হয়ে যায়। সমুদ্রের কালো পানিতে ছড়িয়ে থাকা বোটের টুকরোগুলো, এছাড়াও জ্বলতে থাকা কাগজের ছাই আর এক অসাধারণ ট্যালেন্টের এক করুণ পরিণতি হয় এই গল্পের শেষে। এই গল্পের মাঝে যেটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারি যে লিম্যান যাকে ভালোবেসেছিল সে তাকে ঠিকমতো চিনতই না, আর যে লিম্যানকে ভালোবেসেছিল সে কখনোই তার কদরই করেনি। অর্থাৎ কি দুর্ভাগ্য নিয়ে ছেলেটা মারা গেল। এত ট্যালেন্টেড একটা ছেলে ভালোবাসা দিতেও পারলো না, ভালোবাসা নিতেও পারলো না। যাই হোক, গল্পটা এখানে শেষ হয়ে যায়। তো গল্পের টুইস্টগুলো আমার কাছে বেশ ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না। যদিও গল্পটা কিছুটা আমার হিন্দি ওই ফার্জি ওয়েব সিরিজের মতো মনে হয়েছে, মানে কাহিনীর থিমটা কিছুটা এক, তবে আকাশ পাতাল তফাতও আছে। যাই হোক, আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।